তিন পার্বত্য জেলায় সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সৃষ্ট সমস্যা নিরসনে আন্তরিকভাবে কাজ করছে সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বলা হয়, 18 সেপ্টেম্বর গণপিটুনিতে একজনের মৃত্যু ও পরবর্তীতে হামলা ও প্রাণহানির ঘটনায় সরকার গভীরভাবে ব্যথিত। সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীকে সর্বোচ্চ সংযম দেখাতে এবং পার্বত্য 3 জেলায় বসবাসকারী সকল জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। আইন নিজের হাতে তুলে না নেওয়া এবং ধ্বংসাত্মক কাজে লিপ্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা। আজ স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল খাগড়াছড়ি ও রাঙ্গামাটি পরিদর্শন করবে। বৃহস্পতিবার রাতভর সংঘর্ষে 3 জন নিহতের ঘটনায় থমথমে খাগড়াছড়ি। সংঘর্ষে আহত 9 জন চিকিৎসাধীন রয়েছেন সদর হাসপাতালে। পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি সদরে জারি রয়েছে 144 ধারা। এদিকে সংঘর্ষের প্রতিবাদে রাঙ্গামাটি ও বান্দরবানে বিক্ষোভ মিছিল হয়েছে। বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি ও বাঙালিদের সংঘর্ষ হয়। এরই জেরে রাত 10টার দিকে জেলা সদরের নারায়ণখাইয়া ও স্বনির্ভর এলাকায় গোলাগুলি হয় বলে জানা গেছে। এতে নিহত হন জুনান চাকমা, রুবেল ত্রিপুরা ও ধনঞ্জয় চাকমা। এদের মধ্যে জুনান ও রুবেল সদর উপজেলার, আর ধনঞ্জয় চাকমা দীঘিনালার। এই মুহূর্তে 9 জনকে চিকিৎসা দিচ্ছি, ইনডোরে ভর্তি আছেন, চিকিৎসা চলছে। আর 3 জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আর আমরা 4 জন রোগীকে রেফার করেছিলাম। এদিকে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাহাড়ি বাঙালি দুপক্ষকেই ঐক্যবদ্ধ থাকার আহ্বান তাদের। গতকাল বিকেল থেকে যে পাহাড়ি বাঙালির যে সংঘাত, সেটা সন্ধ্যা 8টা পর্যন্ত কন্টিনিউ করেছিল। এরপরে আমরা বাংলাদেশ সেনাবাহিনী এই পরিস্থিতি কন্ট্রোল করতে সক্ষম হই। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা পুলিশ এবং সেনাবাহিনী এবং বিজিবি সার্বক্ষণিকভাবে আমরা এখন টহল আমাদের জারি রেখেছি। যে কারা ক্ষতিগ্রস্ত হয়েছে, কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো অ্যাসেস করে এই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে আমরা তাদের ক্ষতিপূরণ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আর আমরা এখানে যেটা বলা হয়েছে, একটা কমিটিও গঠন করা হয়েছে, যাতে এই ঘটনাকে কেন্দ্র করে অন্যান্য উপজেলা বা অন্য কোথাও যাতে এর উত্তেজনা না ছড়ায় সে ব্যাপারে আমরা কাজ করছি। এদিকে প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খাগড়াছড়ির সংঘর্ষে প্রভাব পড়েছে রাঙ্গামাটিতেও। শুক্রবার সকালে রাঙ্গামাটিতে সংঘর্ষ, দোকানপাট ও বাড়িঘরে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে মারা গেছেন 1 জন, আহত হয়েছেন অর্ধশতাধিক। পুলিশ ও স্থানীয়রা জানায়, খাগড়াছড়ি ও দীঘিনালায় হামলার প্রতিবাদে সকালে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল বের করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জেলা মহিলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কার্যালয় এবং কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। পুড়িয়ে দেওয়া হয় সাংবাদিকদের মোটরসাইকেল সহ বেশ কয়েকটি যানবাহন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে তৎপর সেনাবাহিনী। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে রাঙ্গামাটিতে 144 ধারা জারি করেছে প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 144 ধারা বহাল থাকবে। দেশে সংখ্যালঘু সম্প্রদায় এবং উপাসনালয়ে হামলার পেছনে কারণ ধর্মীয় নয়, রাজনৈতিক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেলে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে মত বিনিময়ের সময় তিনি এই মন্তব্য করেন। পার্বত্য চট্টগ্রামে চলমান সংঘাত ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মের নেতাদের সাথে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 5 আগস্টের ছাত্র জনতার বিপ্লবের অর্জনকে নষ্ট করতে পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের উপর হামলা করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামেও একই চক্রান্ত শুরু হয়েছে। পরিকল্পিতভাবে একটা ষড়যন্ত্র হয়েছে, চক্রান্ত হয়েছে, এটা অস্বীকার করবার কোনো উপায় নেই। এবং দুঃখজনকভাবে এটা আপনাদেরকে জড়িত করে করার চেষ্টা করা হয়েছে। আজকে আবার একই চক্রান্ত শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রামে। দেখুন, জিনিসগুলোকে বিচ্ছিন্ন করে দেখবেন না। আজকে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামে একইভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। এটাকেও কিন্তু আমাদেরকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার নিন্দা জানিয়ে বলেন, কোনো সাম্প্রদায়িক হামলারই নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার হয়নি। বিতাড়িত পলাতক স্বৈরাচারের দুঃশাসনের 15 বছর
দেশে সংখ্যালঘু সম্প্রদায় কিংবা ধর্মীয় স্থাপনার উপর এই যে হামলাগুলো হয়েছে, ঘটনাগুলো হয়েছে, এগুলো যদি পর্যালোচনা করি আমরা সকলে মিলে নিরপেক্ষভাবে, তাহলে কিন্তু আমরা দেখব একটা হামলার ঘটনাও কিন্তু সরাসরি ধর্মীয় কারণে সংঘটিত হয়নি, বরং এই যে পতিত যে রাজনৈতিক দলটা, এদের হীন দলীয় বা অসৎ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই কিন্তু প্রত্যেকটা হামলার নেপথ্য কারণ। সব ধর্মের লোক একজোট হয়ে চক্রান্তকারীদের পরাজিত করতে হবে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কিছু ক্ষেত্রে হয়তো তারা এখনো চেষ্টা করছে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম নগরে পুরাতন চান্দগাঁও থানা এলাকায় ছাত্রদল ও যুবদলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েকজন। শুক্রবার রাতে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জুবায়ের উদ্দিন বাবু। পুলিশ ও স্থানীয়রা জানায়, সিটি কর্পোরেশনের খেলার টার্ফের দখল ও চাঁদাবাজিকে কেন্দ্র করে ছাত্রদল নেতা আমিন ও যুবদল নেতা মোশাররফ হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন আমিনের সমর্থক বাবু। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্বজনেরা। চাঁদপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে 50 জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারে এই সংঘর্ষ ঘটে। স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় দেশীয় অস্ত্র নিয়ে হাজীগঞ্জ পৌর এলাকায় টেরাগড় ও মকিমাবাদে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় 5 ঘন্টা ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় উভয় পক্ষের 50 জন আহত হয়। এর মধ্যে 5 জনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা ও ঢাকায় পাঠানো হয়েছে। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় হাজীগঞ্জ উপজেলা ছাত্রদল ও যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এর আগে বৃহস্পতিবারও সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। আগের খতিবের ফিরে আসাকে কেন্দ্র করে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ভেতরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। জুমার নামাজের সময় এই ঘটনা ঘটে। এতে আহত হয় বেশ কয়েকজন। ভেঙে যায় মসজিদের দরজা জানালা। জুমার নামাজের সময় হঠাৎই উত্তপ্ত বাইতুল মোকাররম মসজিদ। জুতা বা জুতার বাক্স চোখের সামনে যা মিলছে তাই ছুঁড়ে মারছে এক পক্ষ অন্য পক্ষকে। মুসল্লিরা জানান, নামাজের আগে মসজিদের বর্তমান খতিব বয়ান করছিলেন। এ সময় হঠাৎই বেশ কজন অনুসারী নিয়ে হাজির হন সরকার পতনের পর আত্মগোপনে থাকা খতিব মুফতি রুহুল আমিন। তিনি খুতবা করতে চাইলে শুরু হয় সংঘর্ষ। রুহুল আমিন সেখানে সাঙ্গপাঙ্গে এবং সেখানে তিনি সদল বলে যে এখানে আওয়ামী জাহিলিয়ার যে রূপ, সেই রূপে আজকে তিনি একজন আলেম হয়ে ফিরেছেন। আমি বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে যদি কটক্ষ করে সেটা তো আমরা জানতাম, তা আমি তো কিছু জানি না ভাই, কি কটক্ষটা করছে বলেন। তখন বলল যে হুজুরে জানে, আমি জানি না। সাধারণ মুসল্লিদের অভিযোগ, মুফতি রুহুল আমিন গোপালগঞ্জ থেকে বেশ কজন মাদ্রাসার ছাত্র এনে পরিকল্পিতভাবে এই হামলা চালান। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচার চান মুসল্লিরা। গোপালগঞ্জ ওনার মাদ্রাসার থেকে ছাত্র নিয়ে আসছে, এখানে এই সংঘর্ষ করিয়ে খতিবি করবে। তিনি শেখ হাসিনাকে কাওমি জননী উপাধি দিয়েছে। এই উপাধির পুরস্কার হিসাবে বাইতুল মোকাররম মসজিদের খতিবি তিনি পাইছেন। অনতিবিলম্বে রুহুল আমিন সাহেবকে গ্রেপ্তার করে এবং ওই গুন্ডা বাহিনীদেরকে গ্রেপ্তার করে এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা বর্তমান যিনি উপদেষ্টা যেই সরকার আছেন তাদের কাছে দাবি করছি। তবে আসরের পর থেকে বাইতুল মোকাররমে শান্তিপূর্ণভাবে প্রতি ওয়াক্ত নামাজ আদায় করেন মুসল্লিরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৃহস্পতিবার রাতভর সংঘর্ষে 3 জন নিহতের ঘটনায় থমথমে খাগড়াছড়ি। সেখানকার সবশেষ পরিস্থিতি নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়ির আজকের পরিস্থিতি সম্পর্কে জানাবেন। আর সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল সেখানে সফরে যাওয়ার কথা, তারা কখন যাবেন? দেখুন, খাগড়াছড়িতে গত বৃহস্পতিবার থেকে যে সংঘাত চলছিল সেটির ঘটনায় কিন্তু এখন পর্যন্ত আজকে সেটির প্রতিবাদে এবং 4 জন নিহতের প্রতিবাদে কিন্তু বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র সমাজের পক্ষ থেকে খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবান 3 পার্বত্য জেলায় কিন্তু 72 ঘন্টার যে সড়ক অবরোধ সেটা কিন্তু শুরু হয়েছে সকাল 6টা থেকে। আমরা যে অবস্থাটা জেনেছি, আসলে অবরোধের কারণে খাগড়াছড়ি সহ বিশেষ করে খাগড়াছড়িতে আমরা যে খবরটা পেয়েছি, খাগড়াছড়ি জেলাতে কিন্তু সড়ক যোগাযোগ একেবারে
বন্ধ রয়েছে, বিশেষ করে খাগড়াছড়ি থেকে দিঘিনালা, খাগড়াছড়ি পানছড়ি, খাগড়াছড়ি মাটিরাঙ্গা সহ অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে 9 উপজেলা, সেটাকে কিন্তু সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এবং খাগড়াছড়ির সাথে সাজেক বা রাঙামাটি যে বাগাইছড়ি লংগদুর, সেখানেও কিন্তু সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। আমি এখন যে জায়গাটিতে রয়েছি এটি খাগড়াছড়ির দিঘিনালা লার্মা স্কয়ার এলাকা। এখানে কিন্তু বৃহস্পতিবার যে সহিংসতা সংঘাতের ঘটনা হয়েছে, সেখানে প্রায় 102টি দোকান সেটা কিন্তু পুড়ে দেওয়া হয়েছে। এরপরে কিন্তু ঘটনাটি রাঙামাটিতে কিন্তু ছড়িয়ে পড়েছে এবং আমরা দেখছি যে এই ঘটনার পরে কিন্তু পুরো খাগড়াছড়ি জেলা জুড়ে যে আসলে থমথমে পরিস্থিতি সেটা বিরাজ করছে এবং বেশ কিছু জায়গায় বিচ্ছিন্ন সংঘাত সহিংসতার কথা আমরা জেনেছি। গতকালকে এই এলাকাটি কিন্তু জেলা প্রশাসন এবং এখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সেটি তারা কিন্তু সরজমিন পরিদর্শন করেছে এবং তারা এখানে এসে যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রয়েছে, অর্থাৎ যে সমস্ত ব্যবসায়ীদের দোকান পুড়ে গেছে এবং স্থানীয় যারা ইউপি চেয়ারম্যান রয়েছে, এখানে দিঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, একই সাথে বাবুচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তাদের সাথে কিন্তু এখানে জনপ্রতিনিধিদের সাথে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কথা বলা হয়েছে। তারা যে বিষয়টা বলছে, যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে তারা আইনের আওতায় আনবে বলে প্রতিশ্রুতি দিয়েছে এবং একই সাথে যে সমস্ত ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে তালিকা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই সহিংসতা বা সংঘাত যাতে আর ছড়িয়ে না পড়ে সে ব্যাপারে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে। এবং আমরা দেখেছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে টহল সেটা জোরদার করা হয়েছে। একই সাথে আজকে এই ঘটনাটি পরিদর্শন করতে সকাল 11টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সহ সরকারের যে উচ্চ পর্যায়ের টিম, তারা প্রথমে সকাল 11টার দিকে রাঙামাটিতে তারা কিন্তু যাবে। সেখানে তারা সরজমিন পরিদর্শন করে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মত বিনিময় করবে। একইভাবে বিকেল 3টায় খাগড়াছড়ি জেলা প্রশাসনের যে সম্মেলন কক্ষ রয়েছে, সেখানে কিন্তু প্রশাসনের সাথে তারা মত বিনিময় করবে এবং এই যে সরকারের যে উচ্চ পর্যায়ে যে কমিটিটি রয়েছে, সেখান থেকে একটি ইতিবাচক বা একটি এই সহিংসতা যাতে বন্ধ হয় বা এই যে উদ্বেগজনক যে পরিস্থিতি সেটা যদি বন্ধ হয়, সেরকম একটা ঘোষণা আসতে পারে বলে এখানে অনেকে আশা করছে। এবং তবে এখনকার যে আজকে যে বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র সমাজের যে অবরোধ কর্মসূচি, সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি, সেটিকে কেন্দ্র করে কিন্তু যান চলাচল একেবারে বন্ধ রয়েছে। আজকে এই এলাকাটিতে কিন্তু যে এলাকাটি রয়েছে যে লার্মেস্কে সহ দিঘিনালা বাজারের আজকে কিন্তু সাপ্তাহিক হাটের দিন, এখানে কিন্তু আমরা দেখছি ক্রেতা বিক্রেতার কোনো উপস্থিতি এই পর্যন্ত নেই। অর্থাৎ অবরোধের যে প্রভাব সেটা কিন্তু খুব ভালো মাত্রায় কিন্তু কাজ করছে। এবং আপনি দেখছেন যে এটি আসলে দিঘিনালা বাস স্টেশন এলাকা। সাধারণত এই এলাকাটিতে এই সময়টাতে অনেক বেশি গাড়ি বা যানবাহন থাকলেও আজকের পরিস্থিতি কিন্তু একেবারে ভিন্ন এবং যে কারণে আসলে অবরোধের কারণে মূলত হচ্ছে, আমরা যে বিষয়টি জানিয়েছি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে, অবরোধের কারণে এখানে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে এবং দূরপাল্লার যে যানবাহনগুলো সেখানে কিন্তু সড়ক যোগাযোগ বন্ধ থাকার কারণে এখানকার মানুষের যে যাতায়াত সেটা কিন্তু একেবারে স্থবির হয়ে রয়েছে। তবে এখনো পর্যন্ত আমরা সেভাবে কোনো সড়কে কোনো ধরনের পিকেটিং এর খবর এখন পর্যন্ত পাইনি। এই নিয়ে পরবর্তীতে হয়তো আরো আপডেট দেওয়া যেতে পারে। খাগড়াছড়ি থেকে জানাচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। মা, বাবা, ভাইয়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফাজ্জল হোসেন। জানাজায় অংশ নেন হাজারো মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এমন ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। স্বজনদের দাবি, তোফাজ্জলকে মারার আগে ফোনে মুক্তিপণের টাকা চেয়েছিল হত্যাকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মারধরের শিকার হয়ে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা সম্পন্ন হয়েছে। বরগুনার পাথরঘাটায় জানাজায় অংশ নেন হাজারো মানুষ। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা, বাবা আর ভাইয়ের পাশে দাফন করা হয় তোফাজ্জলকে। স্বজনদের দাবি, তোফাজ্জলকে মারার আগে ফোনে মুক্তিপণের টাকা চান হত্যাকারীরা। ওরা আমার কাছে বলে যে আমার লেবরের বাঁচাইতে চাইলে 2 লক্ষ টাকা দেন, আমরা নাইলে ওরা মারিয়ে ফেলাবো। এই বলার পর আমি বলছি যে আসলে ওর আত্মীয় স্বজন আছে, তাদের সাথে আলাপ করা হোক এবং যোগাযোগ করা হোক, আমরা ওরে মারবেন না, ও পাগল না। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের এমন নিষ্ঠুরতায় হতবাক স্থানীয়রা। হত্যার দ্রুত বিচার চেয়ে মানববন্ধন করেছেন তারা। আমাদের যারা আত্মীয় স্বজন, আমরা যারা পরিচিত, আমাদেরকে বলে ভাই 5টা টাকা দেন, 10টা টাকা দেন, আমি কিছু খাবো। এছাড়া আর কোনো চাহিদা ওর ছিল না। এই যে হত্যাকাণ্ডটা হয়েছে, এটা মানে
কি বল ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, এত নির্মমভাবে একটা মানুষকে কিভাবে আর একটা মানুষ হত্যা করে। তোফাজ্জল সহ এ জাতীয় যারা নির্যাতনের শিকার তাদের পিছনে আপনারা শক্তভাবে দাঁড়ান, যাতে আসলে আমাদের সমাজ ব্যবস্থাটা আগের চাইতে অনেক অনেক গুণে ভালো হয়। 2016 সালে বাবা আর এর 3 বছর পর মারা যান মা। ভালোবাসার মানুষটির অন্যত্র বিয়ে হওয়ায় 4 বছর আগে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তোফাজ্জল। গত বছর একমাত্র অভিভাবক বড় ভাইও বিদায় নেন পৃথিবী থেকে। বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে কয়েকজন শিক্ষার্থীর নির্যাতনের শিকার হয়ে মারা যান তোফাজ্জল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 15 বছরে কতটি অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে সে তথ্য নেই পুলিশের কাছে। তবে লাইসেন্স স্থগিতের পর জমা পড়েছে 13,349টি। অন্যদিকে এনবিআরের তথ্য বলছে অনেক অস্ত্রধারী টিআইএন সনদ নেই। আয়কর রিটার্নেও রয়েছে গরমিল। নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। দাপুটে এর রাজনীতিক ও তার পরিবারের সদস্যদের নামে লাইসেন্স করা অস্ত্র 8টি, জমা হয়নি এর একটিও। অনুসন্ধান বলছে অস্ত্র জমা না দেয়া এমন একাধিক এমপি মন্ত্রীর নাম আছে তালিকায়। এ পর্যন্ত 13,349টি আগ্নেয়াস্ত্র হাতে পেয়েছে পুলিশ সদর দপ্তর। তবে গত 15 বছর কী পরিমাণ লাইসেন্স দেয়া হয়েছে তাদের কাছে নেই সেই তথ্য। তবে নির্ধারিত সময় জমা না দেওয়া অবৈধ অস্ত্র, থানা ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারীদের গ্রেপ্তারে যৌথ বাহিনীর অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। যারা এ সমস্ত অস্ত্রসমূহ জমা প্রদান করেননি তাদেরই অবৈধ আগ্নেয়াস্ত্রসমূহ উদ্ধার অভিযানের জন্য কিন্তু গত 4 সেপ্টেম্বর থেকে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে এবং বাহিনীসমূহের মধ্যে অত্যন্ত সমন্বয়ের মাধ্যমে এই অভিযানটি পরিচালিত হচ্ছে। এদিকে নানা কর অঞ্চলের তথ্য বলছে টিআইএন নেই এমন ব্যক্তিও পেয়েছেন অস্ত্রের লাইসেন্স। অনেকে বেশি আয় দেখিয়ে লাইসেন্স নিয়ে পরে বন্ধ করেছেন কর দেয়া। অপরাধ বিশ্লেষকরা বলছেন অস্ত্রের বিষয়টি সংবেদনশীল, তাই যাচাই বাছাই ছাড়া কেউ লাইসেন্স পেলে দায় এড়াতে পারে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যারা এইভাবে অস্ত্রের লাইসেন্স দিয়েছেন তারা সেই অস্ত্র ব্যবহার করে যাতে নিজের কোনো উদ্দেশ্য তারা চরিতার্থ করতে না পারে সেক্ষেত্রে সজাগ এবং সতর্ক থাকা, আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্যোগ গ্রহণ করা যে এই ধরনের অস্ত্রগুলোকে তাদের আওতায় নিয়ে আসা, লাইসেন্সের ব্যাপারে আইনগত প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। বর্তমান পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব অবৈধ অস্ত্র উদ্ধার জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বগুড়া সদরের গোহাইল সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। ভাঙাচোরা খানাখন্দের কারণে দুর্ভোগ ভোগান্তিতে আছেন কয়েক লাখ বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার কারণে 20 বছরেও সংস্কার হয়নি সড়কটির। বগুড়ার সাতমাথা থেকে ফুলতলা প্রথম বাইপাস পর্যন্ত গোহাইল সড়কটি দৈর্ঘ্য 3.1 কিলোমিটার। প্রতিদিন সড়কটি দিয়ে যাতায়াত করেন হাজার হাজার মানুষ। সড়কের বেশিরভাগ অংশই ভাঙাচোরা খানাখন্দে ভরা। ভোগান্তিতে আছেন সেখানকার বাসিন্দারা। সরকারি বেসরকারি অফিস, ক্লিনিক, হাসপাতাল থাকলেও সড়কটিতে দীর্ঘদিনেও হয়নি স্থায়ী কোনো ধরনের সংস্কার। প্রশাসনের দৃষ্টি দেওয়া উচিত ছিল। জনগণ সবাই চলাচল করতে আসলে মইতে আসতে খায় খন্দের জন্য চলাচল করতে পারে না, গায়ে কাতো ছিটকে আসে, মইতে যাওয়া যায় না। আওয়ামী লীগ সরকার থাকতে হয়তোবা কাজটা বন্ধ ছিল। আমাদের এই এলাকা অনেকটা বিএমপি-পন্থী এলাকা ছিল, বাট এই কারণে আমাদের বেশি আমরা নির্যাতিত, ক্ষতিগ্রস্ত। স্থানীয়দের ভোগান্তি ও দাবির বিষয়টি মাথায় রেখে আগামী 1 মাসের মধ্যেই কাজ শুরুর আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। 3.1 কিলোমিটার রাস্তাটা হবে, সেটা প্রকল্প পাস হওয়া মাত্রই কাজ শুরু হবে। আমাদের এখান থেকে প্রকল্প প্রস্তাব সহ এস্টিমেট সহ প্রেরণ করা আছে, যে কোনো মুহূর্তে কাজ শুরু হবে। মানে আমাদের হচ্ছে প্রকল্প পাস হওয়া মাত্র আমরা কাজ শুরু করব। এই সড়ক উন্নয়ন হলে পৌরসভার 4টি ওয়ার্ড সহ নন্দীগ্রাম ও কাহালু উপজেলার লাখ লাখ মানুষ সুফল পাবেন। রজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। রাজশাহী নগরীতে সংস্কারের নামে 14টি পুকুরের চারপাশ মোড়ানো হয়েছে কংক্রিটের আবরণে। বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানাধীন এসব পুকুর সংস্কারে 60 কোটি টাকা ব্যয় করেছে সিটি কর্পোরেশন। স্থানীয়দের অভিযোগ, উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনের নামে বড় বড় পুকুরগুলো পরিণত করা হয়েছে চৌবাচ্চায়। 2018 সালে রাজশাহী নগরীর জন্য 3000 কোটি টাকার সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয় সরকার। প্রকল্পের আওতায় 14টি পুকুর সংস্কার করে সিটি কর্পোরেশন। বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানাধীন এসব পুকুর সংস্কারে খরচ হয় 60 কোটি টাকা। আর চারপাশে জায়গা ভরাট করে বানানো হয়েছে বিনোদন পার্ক।
তবে এ ধরনের প্রকল্পের কোনো প্রয়োজন দেখছে না স্থানীয়রা। তারা বলছেন সংস্কারের নামে কংক্রিটের আবরণে চারপাশ মরানোই আয়তন কমে গেছে পুকুরগুলোর। পুকুরটা আরও বড় ছিল, এখন সংস্কার হয়ে বরঞ্চ ক্ষতি হলো। পুকুরের নামারও কোনো উপায় নাই, উঠারও কোনো উপায় নাই, যেহেতু সিঁড়ি করেনি, ঘাট করেনি, পুকুরগুলো আমাদের শেষ করে দিয়েছে। মানে জনগণের পুকুর জনগণেরই নাই। পরিবেশবাদী সংগঠনগুলো বলছে সংস্কারের নামে সিটি কর্পোরেশনের এমন প্রকল্প নষ্ট করছে পরিবেশের ভারসাম্য। যখন যারা ক্ষমতায় এসছেন তারা নিজেদের প্রয়োজনে পুকুরগুলো ভরাট করেছেন, কিন্তু আশ্চর্যের বিষয় আমাদের রাজশাহী মহানগরীর যে মাস্টার প্ল্যান আছে সেখানে কিন্তু অনেকগুলো পুকুরকে সংরক্ষিত পুকুর হিসেবে ঘোষণা করা হয়েছে। ভয়ের বিষয় হচ্ছে যে এই সংরক্ষিত পুকুরগুলোও কিন্তু আস্তে আস্তে তাদের অস্তিত্ব হারাচ্ছে। তবে জলাশয় সংস্কারের এসব প্রকল্প নগরবাসীর উপকারের জন্যই বলছে সিটি কর্পোরেশন। সেই সময়ে যারা প্রকল্প তালিকাভুক্ত করেছিলেন তা নগরবাসীর জন্যে এবং সার্বিকভাবে পরিবেশ উন্নয়নের যোগ্য প্রয়োজন বলেই তারা কাজ করার সুযোগ দিয়েছিলেন। 2022 সালে নগরীর 22টি জলাশয় সম্ভাব্য ভরাট ও ভূমি অধিগ্রহণ রোধে নেয়া 3 বছর মেয়াদী প্রকল্পে ব্যয় ধরা হয় 1209 কোটি 13 লাখ টাকা। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। এবারের বন্যায় লক্ষ্মীপুরে বেশি ক্ষতি হয়েছে কৃষি ও মৎস্য খাতে। নষ্ট হয়েছে প্রায় 30,000 ঘরবাড়ি ও শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। সহায় সম্বল হারানো অসংখ্য পরিবারের সামনে অনিশ্চিত ভবিষ্যৎ। খালি হাতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও অনেক মাঝেই হতাশা। এজন্য প্রকৃত ক্ষতিগ্রস্তদের বের করে সহায়তার দাবি তাদের। গত 20 বছরে এমন বন্যা দেখেনি লক্ষ্মীপুরবাসী। 1 মাস পরেও সে ক্ষত বয়ে বেড়াচ্ছেন তারা। জেলায় 3 লাখ মানুষ এখনও পানিবন্দী। বন্যায় ভেসে গেছে 50,000 মাছের ঘের। নষ্ট হয়েছে আমনের বীজতলা সহ 60,000 হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত হয়েছে 2,746 কিলোমিটার রাস্তাঘাট ও 200 ব্রিজ কালভার্ট। এর প্রভাব বয়ে বেড়াতে হচ্ছে জেলাবাসীকে। দীর্ঘদিন যাবৎ পানিবন্দী হয়ে আছি, অত্যন্ত মানবতার দিন যাপন করতেছে এলাকার মানুষ। যাতায়াত, যোগাযোগ ব্যবস্থা, রোগী নিয়ে হসপিটাল সবকিছুতেই তারা বাধাগ্রস্ত হচ্ছে, যেতে পারতেছে না সময় মতো। সহায় সম্বল হারিয়ে সর্বশান্ত হয়ে পড়েছেন বন্যা কবলিত এলাকার লাখো মানুষ। খালি হাতে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। কিভাবে আমরা এগুলি কি করুম? সরকার যদি আমাকে দিকে যদি খেয়াল না করে তাহলে আমরা তো চাই যে সরকার আমাকে কিছু করবে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা দেওয়ার কথা জানিয়েছে ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। ক্ষতিগ্রস্তদের তালিকা, বাড়িঘরের তালিকা, রাস্তাঘাটের অগ্রাধিকার তালিকা আমাদের উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে আমরা অগ্রাধিকার তালিকা তৈরি করতেছি। আমরা আশা করি লক্ষ্মীপুরের যারা ক্ষতিগ্রস্ত আছে তারা পুনরায় ঘুরে দাঁড়াতে পারবে। খাল নদীতে পানি চলাচল স্বাভাবিক না থাকায় জলাবদ্ধতার কারণে বেড়েছে দুর্ভোগ। সংকট সমাধানে উদ্যোগের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। পানির স্বাভাবিক প্রবাহ তৈরি করার জন্য, পানি যেন নেমে যেতে পারে, সেই কারণে যে বাধাগুলো আছে সে কারণে আমরা খালগুলো বিভিন্ন অবৈধ দখলমুক্ত, অবৈধ স্থাপনমুক্ত করার খুব দ্রুত উদ্যোগ আমরা নিয়েছি। স্মরণকালের বন্যায় কৃষি, মৎস্য, অবকাঠামো সহ সব মিলে জেলায় ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 1,500 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছেন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। জোড়া লাগায় সবকিছু। ঢাকা, রাজশাহী সহ 7 বিভাগ এবং রাঙ্গামাটি, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ওপর দিয়ে বইছে মৃদু তাপপ্রবাহ। রোববার পর্যন্ত এই অবস্থা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এর মাঝেই অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের শঙ্কাও রয়েছে। তবে এতে তাপমাত্রা কমার সুযোগ দেখছে না আবহাওয়াবিদরা। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এদিকে শুক্রবার ভোর 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে 38.3 ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানীর তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস। 72 ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সাগরে হতে পারে এবং যেহেতু একটা লঘুচাপ হতে পারে এর জন্য এই গতকালকেও আমরা অনেক তাপের যে প্রভাব আমরা অনুভব করেছি। তাপ প্রভাব আরও 2-1 দিন থাকবে এবং বৃষ্টির কথা যদি বলি তাহলে সেক্ষেত্রে 26, 27, 28 ওখান থেকে সব বৃষ্টির পরিমাণ বাড়বে এবং ভালো বৃষ্টি পাবে বাংলাদেশ। বাংলাদেশ ও ভারতের মানুষের জন্য এক মসজিদ। কুড়িগ্রাম জেলার ফুরুঙ্গামারী উপজেলা বাঁশচানের সীমান্তে অবস্থান 200 বছরের পুরনো ঝাকুয়াটারি মসজিদটির
স্থানীয়রা মসজিদটি ঘিরে পর্যটনের সম্ভাবনা দেখলেও জটিলতার কারণে থেমে আছে সংস্কার কাজ। কুড়িগ্রাম জেলা সদর থেকে বাঁশজানি সীমান্তের দূরত্ব 52 কিলোমিটার। এপারে বাংলাদেশের বাঁশজানি গ্রাম, ওপারে ভারতের ঝাকুয়াটারি গ্রাম। একটি মসজিদকে কেন্দ্র করে এখানে অনেকটাই ঘুচে গেছে সীমান্তের ব্যবধান। আজানের পর ঝাকুয়াটারি জামে মসজিদে একসঙ্গে নামাজ আদায় করেন দুই দেশের মুসল্লিরা, পালন করেন ধর্মীয় নানা অনুষ্ঠানও। আমাদের মসজিদের যে কার্যকলাপগুলো থাকে, যেমন শবে বরাত, শবে কদর, এই কাজগুলো যখন আমরা করি, আমরা উভয় পাশের মানুষ একসঙ্গে রাত জাগি, সারা রাত ইবাদত করি। আমরা এই মসজিদে তখন আমরা একটা খাওয়া দাওয়ার আয়োজন করি। দুই দেশের মানুষ একসঙ্গে নামাজ পড়ি, কোনো বাধা বিধি না হয়। এই ব্যাপারে বিজেপিও বাধা করে নাই কোনোদিন। নামাজ আদায় ও কুশল বিনিময়ে বাধা দেন না বিজিবি বিএসএফ সদস্যরা। দুই পারের বাসিন্দারা কৃষিকাজও করেন একসঙ্গে। না কোনো অভিযোগ নেই। একটা নেই, এখন আমার বাংলাদেশ মাঝে পড়ি, আমরা বই একসাথে পড়ি, একসাথে যাই, কোনো ঝগড়াবাদ, কোনো কাজে কিছু নেই। ঝাকুয়াটারি জামে মসজিদটি 200 বছরের পুরনো। দুই দেশের সম্পর্ক সমুন্নত রেখে মসজিদের উন্নয়ন কাজের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উন্নয়নের ক্ষেত্রে এটাতে আসলে সীমান্তবর্তী হওয়ার কারণে উন্নয়ন কার্যক্রম চলমান করবার বিষয়ে একটু প্রশাসনিক জটিলতা রয়েছে। তো এটা আমরা চেষ্টা করছি যদি প্রশাসনিকভাবে দুই দেশের সম্মতি সাপেক্ষে উন্নয়ন কার্যক্রম করা গেলে পারে, তখন হয়তো তড়িৎ গতিতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব। ঐতিহ্যবাহী মসজিদটি ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে উঠতে পারে বলে মনে করেন অনেকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।